আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি রোকসানা মিম। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আরও 9 জনের মৃত্যু। রেল ক্রসিং সহ সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঈদের পরদিনও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়, পর্যাপ্ত বাস না চলায় ভোগান্তিতে যাত্রীরা। 14 দিনের রিমান্ড শেষে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে কারাগারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ আদালত। জড়িত নয় দাবি ফয়সালের। এবং হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে। আইএমওতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি তেহরানের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা চট্টগ্রাম রেল সড়কের কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে বাস ট্রেন সংঘর্ষে নিহত হয়েছে 12 জন। নিহতের মধ্যে 3 জন শিশু ও 3 জন নারী রয়েছেন। এই ঘটনায় 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে ফেনী, হবিগঞ্জ ও নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে আরও 9 জন। দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। কুমিল্লার পদুয়ার বাজার রেল ক্রসিংয়ে শনিবার দিবাগত রাত 2:45টায় ঢাকা মেল ট্রেনের সাথে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এ সময় মামুন স্পেশাল নামের বাসটিকে প্রায় 1 কিলোমিটার দূরে টেনে নিয়ে যায় চলন্ত ট্রেনটি। দুর্ঘটনায় 3 শিশু, 3 নারী সহ বাসের 12 জন যাত্রী নিহত হন। বিকট শব্দে আহতদের উদ্ধারে ছুটে আসে স্থানীয়রা। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে যে এই বাসটা রেল লাইনে উঠে যাওয়ার কারণে হয়তোবা দুর্ঘটনাটা ঘটছে। ঘটনাস্থল থেকে 3 জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান আরও 9 জন। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ওয়ান আপ ট্রেনটি বিশ্ব রোড অতিক্রমের সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রেল ক্রসিংয়ের 2 গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। স্টেশন মাস্টারের কোনো গাফলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে গিয়ে নিহতদের পরিবারকে 1 লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী রামপুর এলাকায় রোববার ভোরে শ্যামলী ও দোয়েল পরিবহনের বাসের সঙ্গে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে 3 জন নিহত এবং অন্তত 5 জন আহত হয়েছেন। অন্যদিকে হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে 4 জন নিহত হন। এছাড়া নাটোরে আলাদা সড়ক দুর্ঘটনায় 2 জন মারা গেছেন। আহতদের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি রেল ক্রসিং ব্যবস্থাপনা ও সেতুর নিরাপত্তা সহ সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মনির হোসেন তপু, এটিএন বাংলা। ঈদের পরদিনও মানুষ ছুটছেন প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করতে। যাত্রীদের ভিড় দেখা গেছে কমলাপুর রেল স্টেশনে। সিট না পেয়ে ট্রেনে দাঁড়িয়ে রওনা হতে দেখা যায় বহু মানুষকে। বাস টার্মিনালগুলোতেও যাত্রীদের লম্বা লাইন। পর্যাপ্ত গাড়ি না চলায় ভোগান্তিতে পড়েন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। এমন দৃশ্য দেখে ঈদের পরের দিন হয়তো মনেই হবে না, কমলাপুর স্টেশনে ঈদের আগের মতোই মানুষের ভিড়। নানা কারণে ঈদের আগে যারা বাড়ি যেতে পারেননি এখন তারাই যাচ্ছেন। যাত্রীর চাপ বেশি উত্তরবঙ্গগামী ট্রেনগুলোতে। বগির ভেতরে গাদাগাদি, দরজায় ঝুলেই ঝুঁকিপূর্ণ যাত্রা
আছে অব্যাহত। ঈদের তুলনায় মনে হচ্ছে ঈদের পরের দিন আর বেশি ভিড়। ফ্যামিলির সাথে উদযাপন করে এখন আবার দিনাজপুর যাচ্ছি। খুবই ভালো লাগতেছে, আজকে একটা রিল্যাক্সে এসে গেছি। বাসে গেলে অধিক ভাড়া নেয়, এই কারণে আমরা ট্রেনের মধ্যে যাই কষ্ট করে। ঢাকা শহরে এখনও 1.5 কোটির মতো মানুষ রয়েছেন। তাদের অনেকেই বাড়ি ফিরছেন, আবার কেউ কেউ বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছেন। সে কারণে ট্রেনগুলোতে আগের মতোই ভিড় দেখা যাচ্ছে। এদিকে বাস টার্মিনালেও যাত্রীদের লম্বা লাইন। ঢাকার আশপাশের জেলাগুলোর যাত্রীদের চাপ বেশি। কোনো কোনো রুটে পর্যাপ্ত বাস না থাকায় টিকিট পেতে দীর্ঘ অপেক্ষা। আবার অনেক রুটে বাস ছাড়ে যাত্রী পূর্ণ হবার পর। ভাড়া নিয়ে নেই তেমন অভিযোগ। আমার শ্বশুর বাড়ি ঢাকা, সেজন্য যেতে পারি নাই। এখন ঈদের পরে যাওয়া হচ্ছে বাবার বাড়ি, আনন্দ আরো বেশি। মনে করলাম ঈদের পর দিন একটু রিল্যাক্সে যাবো, এখন তো একবার পুরো ভিড়ে লেগে গেছে। পাম্পে তেল না পাওয়ায় দূরপাল্লার অনেক বাস বন্ধ রয়েছে বলে জানান পরিবহন সংশ্লিষ্টরা। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। ঈদ ছুটিতে ঢাকা এখন ফাঁকা। কর্মব্যস্ত চিরচেনা নগরী যেন কিছুটা ফুরসত পেয়েছে যানজটের অভিশাপ থেকে। তবে ঈদের ছুটিতেও নগরবাসীকে সেবা দিতে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ডাক্তার, পরিচ্ছন্নতা কর্মী, ট্রাফিক পুলিশ, গণমাধ্যম ও পরিবহন কর্মীরা। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ঈদ কেমন কাটল সেই খবর জানাচ্ছেন মুশফিকুর রহমান। বছর ঘুরে ঈদ আসে, শেকড়ের টানে বাড়ি ফেরে মানুষ। কর্মব্যস্ত যানজটের নগরী ঢাকা হয় ফাঁকা। তবে সবার ছুটি থাকলেও নগরবাসীকে সেবা দিতে থেকে যেতে হয় অনেককেই। রাজধানীর পাড়া মহল্লার ময়লা আবর্জনা পরিষ্কার করা পরিচ্ছন্নতা কর্মীদের ঈদে বাড়ি যাওয়া হয়নি। ঈদ কাটছি আল্লাহর রহমতে ভালোই, কিন্তু এখন ময়লা আর কি ছাপা করতে হবে আগে, এটা হলো আগের কাজ। তার মতো ঈদ বিসর্জন দিয়ে তো আমাদের কাজ করতে হয়, যাতে নগরবাসী পরিষ্কার সুন্দরভাবে থাকতে পারে। নগরীর যাত্রীদের সেবা দিয়ে যাচ্ছেন গণপরিবহনের চালক ও হেলপাররা। কিছু বসা আছে, কিছু চলতে আছে, সবার চলে চলতে হয়। আমরা সেবা না গেলে যাত্রী যাবো, কারণ আমাদের সেবার লেগে আছে, বুঝছেন না। ঈদের ছুটিতেও হাসপাতালগুলোতে রোগীদের সেবাদানে ব্যস্ত ডাক্তাররা। এছাড়া যথারীতি ট্রাফিক পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে রাজধানী জুড়ে। সবকিছু কিন্তু এই মুহূর্তে মোটামুটি বন্ধ। আমাদের ইমার্জেন্সি সার্ভিসটা আছে, আজকে বহির্বিভাগও খোলা আছে অল্প সময়ের জন্য। কিন্তু তারপরে এই যে যারা পীড়িত রোগী তাদেরকে সেবা দিতে পারছি, আমরা এটার ভিতর দিয়েই আনন্দ পাই। ভালো লাগছে। মানুষের ঈদের বছরে তো একটা ঈদ, যদি আমরা একটু সেবা না দিই তাহলে কিভাবে তারা চলাচল করবে। অন্যদিকে 24 ঘন্টা দেশ এবং দেশের বাইরের খবর সংগ্রহ এবং প্রচারে নিরলস কাজ করে যান গণমাধ্যম কর্মীরা। স্বজনদের সাথে ঈদ উদযাপন করার সৌভাগ্য সবার হয় না। কারো কারো থেকে যেতে হয় মানুষকে সেবা দিতে। ঈদ কেমন কেটেছে এমন প্রশ্নের উত্তরে তবুও তারা একগাল হেসে বলেন, সেবাদানেই আসল ঈদের আনন্দ তাদের। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিরোধী কয়েকটি দল সমালোচনার নামে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সরকারের বিরুদ্ধে বিষোদগার ও মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, গণতন্ত্র ও বাক স্বাধীনতার সুযোগে অসত্য কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা দুঃখজনক। 26শে মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা সহ বিএনপির পক্ষ থেকে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন রুহুল কবির রিজভী। মানুষের প্রাণ ভরে কথা বলা, সত্য উচ্চারণ করা যে পরিবেশ, সেটি তো গণতন্ত্রের প্রধান শর্ত। সেই অঙ্গীকার পূরণে জনাব তারেক রহমান নিরন্তরভাবে কাজ করে গেছেন। ফ্যাসিবাদ কায়েমের ইতিহাস তো বিএনপির নেই, বরং ফ্যাসিবাদ থেকে উত্তরণের গৌরবোজ্জ্বল ইতিহাস বিএনপির। গণতন্ত্রের সৌন্দর্যের জন্য হলেও সংবিধান সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সিলেট সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রপতি পদের প্রতি সম্মান থাকলেও বর্তমানে এই পদে দায়িত্বরত ব্যক্তিকে নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। রাজনৈতিক সমস্যা সংসদে সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা।
এটা ছাড়তে পারবো। বলা হয় ফেসিবাদ বিদায় নিয়েছে, আমি বলি যে না, ফেসিবাদ বিদায় নিয়ে ফেসিবাদের একটা বড় স্টেক হোল্ডার বিদায় নিয়েছে, কিন্তু ফেসিবাদের কালো ছায়া এখনো এই জাতির মাথার উপরে রয়ে গেছে। আমরা এগুলো প্রত্যেকটার ব্যাপারে আপত্তি জানিয়েছি, প্রতিবাদ জানিয়েছি, দাবি জানিয়েছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যার প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গের একটি আদালত। 14 দিনের রিমান্ড শেষে বিধাননগর মহকুমার আদালতে বিচারক এই আদেশ দেন। কারাগারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে দেশটির ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি STF। 8 মার্চ ফয়সাল ও আলমগীরকে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে গ্রেফতার করে STF। আদালতে তোলার সময় হাদি হত্যার বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে ফয়সাল বলেন, এই হত্যাকাণ্ডের সাথে সে জড়িত নয়। এবার ইরান আমেরিকা যুদ্ধ প্রসঙ্গ। হরমুজ প্রণালী দিয়ে বিদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা IMO-তে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলী মুসাভি। আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে বিদেশি জাহাজগুলো হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে। রাষ্ট্রদূত আরও জানান, সমুদ্র নিরাপত্তা জোরদার এবং নাবিকদের সুরক্ষায় IMO সহ বিভিন্ন দেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত ইরান। এদিকে হরমুজ দ্বীপের কাছে একটি F-15 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির জয়েন্ট এয়ার ডিফেন্স কমান্ডের বিবৃতিতে বলা হয়, যুদ্ধ বিমানটি ইরানের দক্ষিণ উপকূলীয় অঞ্চলের আকাশসীমায় অনুপ্রবেশ করেছিল। ভূপাতিত হবার ঠিক আগ মুহূর্তে যুদ্ধ বিমানটি থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল বলে দাবি করেন তেহরান। এদিকে ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের অর্থনীতির উপর চাপ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের মেহেদীবাগে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, মধ্যপ্রাচ্য সংকটের কারণে দেশের জ্বালানি আমদানি ব্যয় এবং বাজার পরিস্থিতির উপর এর প্রভাব পড়তে পারে। জ্বালানি কেনা অব্যাহত আছে বলেও এ সময় জানান অর্থমন্ত্রী। একটা ভঙ্গুর অবস্থায় আমরা দায়িত্ব নিয়েছি এবং সাথে সাথে এই যে যুদ্ধ মধ্যপ্রাচ্যে সেটার কারণে অর্থনীতির বড় চাপ সৃষ্টি হয়েছে এবং এই যুদ্ধ যদি চলতে থাকে চাপটা আরও বাড়তে থাকবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা পরিচয়ে ভুয়া গেজেট প্রকাশ ও প্রতারণার অভিযোগে ডক্টর আরিফ চৌধুরী নামে এক প্রতারককে কক্সবাজারের চকরিয়া থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গুম কল্যাণ ট্রাস্টের নামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ দাবি করত এই প্রতারক। আরও জানাচ্ছেন জিএম তসলিম। সবার কাছে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পরিচয় দিয়েই ক্ষান্ত ছিলেন না গ্রেফতার হওয়া প্রতারক ডক্টর আরিফ চৌধুরী। মানুষের বিশ্বাস অর্জনে তৈরি করেছিলেন সরকারি জাল গেজেট, কিন্তু শেষ রক্ষা হলো না। অবশেষে গোয়েন্দাদের জালে ধরা পড়েছেন ডক্টর আরিফ চৌধুরী নামের এই প্রতারক। রাজধানীর মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আরিফ চৌধুরী সরকারি গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। এই মিথ্যা পরিচয়ে অসংখ্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রলোভন দেখিয়ে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ অর্থ। শাহাবুদ্দিন জামিল, পরিচালক প্রশাসন, প্রধানমন্ত্রীর কার্যালয় ঢাকা, এরকম সিল ব্যবহার করে প্রধানমন্ত্রীর বায়োগ্রাফি তৈরি করে বিভিন্ন লোকের কাছে পাঠাচ্ছে এবং আরও অনেকগুলো আছে এরকম। এই যে দেখেন, এটা একটা গেজেট, এটা আমাদের সরকারি গেজেট। এই গেজেট প্রজ্ঞাপনে সে নিজেকে আরিফ মহিউদ্দিন, সে নিজেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে একটা গেজেট পোস্ট করেছে, যেখানে সিগনেচার দেখাচ্ছে যে নাসিমুল গনি স্যারের। এর আগেও প্রতারণার অভিযোগে আরিফ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। এই চক্রের সাথে আরো কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ওনার মোবাইলটা ফরেনসিক করলে জানা যাবে যে উনি কাদেরকে পাঠাচ্ছে, সেই ব্যক্তিগুলোকে আমরা নক করব। এদিকে ফাঁকা ঢাকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সন্তোষজনক উল্লেখ করে ডিবি প্রধান আরও জানান, রাজধানীবাসীর নিরাপত্তায় দিনে 80 এবং রাতে 40টি গোয়েন্দা টিম দায়িত্ব পালন করছে। জিএম তসলিম, ATN বাংলা, ঢাকা।
ঈদের দ্বিতীয় দিনও রাজধানীর বিনোদন কেন্দ্রগুলিতে দর্শনার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিনোদন কেন্দ্র ও জিয়া উদ্যানে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শিশু কিশোর সহ সব বয়সী মানুষের ঈদ আনন্দ উদযাপনের খবর জানাচ্ছেন জামিল হাসান শান্ত। ঈদের দ্বিতীয় দিন ব্যস্ত নগরীর রমনা পার্কের শিশু কর্নারে দর্শনার্থীদের ভিড়। ঈদ আনন্দে মাতোয়ারা হতে বিভিন্ন রাইডে চড়ছেন শিশু কিশোররা। ঈদের ছুটিতে আমি এখানে ঘুরতে এলাম, আমি স্লিপারে উঠলাম, দোল খেলাম, আমার খুবই ভালো লাগতেছে। সবাইকে ঈদ মোবারক। আমি এখানে ঈদের দিন অনেক কিছু খেলতেছে, আমার অনেক ভালো লাগতেছে। ঈদের সময় ঘুরতে এসেছি, অনেক ভালো লাগতেছে। অল্পতে একটু আনন্দ আর কি, আর কিছু না। ঢাকা শহরে তো এরকম ঘোরার মানে খুব বেশি একটা বিনোদনের জায়গা নাই। প্রাকৃতিকভাবে একটু ঘোরাফেরা করে, রোদ লাগাক বাতাস লাগাক। বিনোদন কেন্দ্রের পাশাপাশি দর্শনীয় স্থান নব থিয়েটার, সামরিক জাদুঘরেও ভিড় লক্ষ্য করা যায়। জিয়া উদ্যানে বাবা মার হাত ধরে শিশু কিশোররা আসছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি দেখতে। ঈদের দিন আসলে কোথাও যাওয়া হয়নি, তো ঈদ উপলক্ষে আমরা এখানে এসেছি। মূলত জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়ার কবরস্থানটা দেখানো, আর আসলে দেখা হয়নি, সেজন্য আর দেখলাম যে বিএনপি পাওয়ার আসার পরে কেমন করছে, এটা তো অনেক অরক্ষিত ছিল। ঘুরতে এসেছি, আমার অনেক ভালো লেগেছে। ঈদ মোবারক। উন্মুক্ত আকাশের নিচে একটু স্বস্তির নিঃশ্বাস। হাতিরঝিলের রাজধানীবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মুক্ত বাতাসে ঘোরাঘুরি আর ওয়াটার বোর্ডে চড়ছেন সব বয়সী মানুষ। জামিল হাসান শান্ত, এটিএন বাংলা, ঢাকা। অপহরণের ২৪ ঘন্টার মধ্যে ২ বছরের শিশু কাজী ফজাইলকে উদ্ধার করেছে র্যাব। ঈদের দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশুটিকে অপহরণ করা হয়। মুক্তিপণের টাকার প্রলোভন দেখিয়ে রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকা থেকে অপহরণকারী এম তানভীরকে গ্রেফতার করে র্যাব ১০। সিপিসি ১ এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী পুলিশ সুপার এম হাসান সিদ্দিকী জানান, পেশাদার এই চক্রের বাকি ২ সদস্যকে গ্রেফতারে অভিযান চলছে। পরিবারের সাথে ঢাকা মেডিকেলে অসুস্থ নানাকে দেখতে গেলে খাবারের লোভ দেখিয়ে শিশু ফজাইলকে অপহরণ করা হয়। পরে পরিবারের কাছে ৩.৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে চক্রটি। সময়ের পরিক্রমায় বাবার স্মৃতির ধারাকে আবারও ফিরিয়ে এনেছেন চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য ও নগর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। মেজবানি আতিথেয়তার সাধারণ মানুষের মনে নতুন এক মেলবন্ধন তৈরি করেছেন তিনি। আব্দুল্লাহ আল নোমানের জীবনের এই স্বর্ণালী সময়ে মেজবানির সংজ্ঞায় পরিবর্তন আসে। বড় পরিসরে দলমত নির্বিশেষে সবাইকে এক টেবিলে বসানোর যে মেজবানির রাজনীতি তিনি শুরু করেছিলেন, যা এখনও বন্দর নগরীর এক অবিচ্ছেদ্য অংশ। আব্দুল্লাহ আল নোমানের মৃত্যুর পর বাবার সেই মাইলফলক এবং মেজবানি ঐতিহ্যকে পরম মমতায় আগলে ধরেছেন তার একমাত্র ছেলে সাইদ আল নোমান। কেবল বাবার উত্তরসূরি হিসেবে নয়, বরং সাধারণ মানুষের হৃদয়ে নিজের জায়গা করে নিয়েছেন এক ভিন্ন ঘরানায়। উন্মুক্ত পরিবেশে ঈদ উদযাপন করতে পারছি, সাথে এখানে আমরা মেজবান করছি, এটা আসলে আমাদের জন্য একটি অনন্য অনুভূতি। কেননা অনেক বছর পরই আমরা এই অনুভূতির মাঝে নিজেদেরকে খুঁজে পেলাম। যে অবস্থানে আছেন, যেভাবে আছেন আজকে, সামনের বছরের ঈদ উল ফিতরে যেন বলতে পারি আমরা আগের বছর থেকে এখন আরো ভালো আছি। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষে কংগ্রেসে ৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী চালানো গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে নতুন একটি প্রস্তাব তোলা হয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান প্রস্তাবটি উত্থাপন করেন। এতে পাকিস্তানি সেনাবাহিনীর হত্যাযোগ্য লাখ লাখ মানুষের বাস্তুচ্যুত হওয়া ও নারীদের উপর চালানো নির্যাতনের কথা স্পষ্টভাবে তুলে ধরা হয়, যা পর্যালোচনার জন্য বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির কাছে পাঠানো হয়েছে। এই প্রস্তাবে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠীর তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষের সঙ্গে করা বৈষম্যের কথা উল্লেখ করা হয়েছে। প্রস্তাবে ৭১-এর পাকিস্তানি সেনাদের সরাসরি সহায়তা করায় জামাতে ইসলামীকে বিচারের মুখোমুখি করার কথাও বলা হয়েছে। খেলার খবর।
আগামী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের সঙ্গে 3টি ওয়ানডে ও 3টি টি20 ম্যাচ খেলতে বাংলাদেশে আসছে ভারতীয় ক্রিকেট দল। খবরটি নিশ্চিত করেছে ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ। গত বছর সিরিজটি খেলার কথা ছিল। চলতি বছরে আগস্ট-সেপ্টেম্বর উইন্ডোতে সিরিজটি আয়োজন করতে চায় বিসিবি। সূচি অনুযায়ী আগামী 28 আগস্ট 3টি ওয়ানডে ও 3টি টি20 খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। ওয়ানডে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে 1, 3 ও 6 সেপ্টেম্বর। 9, 12 ও 13 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে টি20 সিরিজ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। কুমিল্লায় বাস ট্রেন সংঘর্ষে নিহত 12, হবিগঞ্জ সহ বিভিন্ন জেলায় আরও 9 জনের মৃত্যু। রেল ক্রসিং সহ সামগ্রিক পরিবহন ব্যবস্থা নিরাপদ করতে প্রধানমন্ত্রীর নির্দেশ। ঈদের পরদিনও কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড়, পর্যাপ্ত বাস না চলায় ভোগান্তিতে যাত্রীরা। চোদ্দ দিনের রিমান্ড শেষে হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে কারাগারে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ আদালত। জড়িত নয় দাবি ফয়সালের। এবং হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচলে ইরানের অনুমতি লাগবে। আইএমওতে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত F-15 যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তেহরানের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।